তোমরা সবাই কেমন আছো? আমরা আমাদের জুওলজির অর্থাৎ বায়োলজির সেকেন্ড পার্টটা আমরা শুরু করতে যাচ্ছি এবং অধ্যায় 3 শুরু করব, সেটা হচ্ছে পরিপাক শোষণ। লাস্ট ক্লাসে তোমাদের রেসপন্স ভালো ছিল না বলে আমি অনলাইনে ক্লাসটা নেইনি, আমি রেকর্ডেড ক্লাস তোমাদের পাঠিয়ে দিচ্ছি এটার জন্য। দেখো, অধ্যায়টা যেহেতু পরিপাক এবং শোষণ রিলেটেড, তার মানে খাদ্য রিলেটেড কথাবার্তা হবে এখানে, ঠিক আছে? যে কিভাবে আমরা খাদ্য গ্রহণ করছি, খাদ্য গ্রহণের পরে সেটা কোথায় যাচ্ছে এবং সেটা কিভাবে ভাঙছে, ভাঙার পরে সেটা কিভাবে দেহের মধ্যে শোষিত হচ্ছে এবং যে বজ্র পদার্থ যেটা রয়ে যাচ্ছে খাদ্য থেকে সেটা কিভাবে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, এই পুরো কথাটা হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণের পার্ট। তোমরা যদি খেয়াল করো, আমি এখানে অ্যাপসের মধ্যে তোমাদের একটা ছবি দেখানোর চেষ্টা করছি, এখানে মেডিকেল টার্ম, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যেমন এইটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র আর কি, আমাদের মুখ। এই মুখ থেকে মেইনলি হচ্ছে খাবারটা প্রবেশ করে, প্রবেশ করার পরে এই হচ্ছে আমাদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র দিয়ে যারা হচ্ছে যে অধ্যায় 5 করেছো তারা কিছুটা বুঝতে পারছো, এটা হচ্ছে ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়া হয়ে, যদিও ট্রাকিয়ার পেছন দিক দিয়ে ইসোফ্যাগাস খাদ্যনালী চলে, সেই খাদ্যনালী দিয়ে খাবারটা চলে আসবে তোমার স্টোমাকে। এইটা হচ্ছে আমাদের সেই স্টোমাক, স্টোমাকের বাংলা হচ্ছে পাকস্থলী। সেখানে খাবারটা এসে সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ জমা থাকে, সেটা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 6 ঘন্টাও থাকে। থাকার পরে সেই খাবারটা স্টোমাক থেকে চলে যায় ইন্টেস্টাইনে, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় নাড়িভুঁড়ি বলি, অর্থাৎ ইন্টেস্টাইনে চলে যায়। এই হচ্ছে আমি যে ট্র্যাকটা দিচ্ছি, এই যে ছোট যে নালীগুলো দেখা যাচ্ছে এইখানের, এই ছোট নালীগুলো হচ্ছে আমাদের সেই ইন্টেস্টাইন। খাবারগুলো ইন্টেস্টাইনে যাবে এবং আরও কিছু পরিমাণে ভাঙবে। তার মানে এখানে একটা তথ্য আমরা পেয়ে গেছি যে খাবারটা শুরুতে ভাঙবে, খাবারটা সবার আগে মুখের মধ্যে ভাঙবে কিছুটা, আমরা চাবানোর সময়। আবার দ্বিতীয় ধাপে এই স্টোমাকের মধ্যে ভাঙবে, অর্থাৎ পাকস্থলীর মধ্যে ভাঙবে। তারপরে খাবারটা যখন ইন্টেস্টাইনে যাবে বা ক্ষুদ্রান্তে যাবে, তখন খাবারটা আবার ভাঙবে এবং খাবারটা ভাঙার পাশাপাশি এখানে কিছুটা শোষণ হবে খাবারের। এরপরে খাবারটা দেখো, এই যে এই সাইড থেকে, মানে ইন্টেস্টাইন থেকে চলে যাবে লার্জ ইন্টেস্টাইনে, এই যে এইখান থেকে, এই যে বড় যে বৃহদান্ত্র বলা হয় বাংলাতে, বৃহদান্ত্রে চলে যাবে এবং বৃহদান্ত্রতে খাবারটা শোষণ হওয়া শুরু করবে। শোষণের পরবর্তীতে যে মলটা থাকবে সেই মলটা আমাদের দেহ থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে পুরো ট্র্যাকটা, তোমার খাদ্য মুখছিদ্র থেকে ঢোকা থেকে একদম দেহ থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা হচ্ছে এটা। এটি হচ্ছে আমাদের পরিপাক নালী এবং খাবারটা রাস্তা দিয়ে যাওয়ার পথে যত ধরনের ভালো উপাদান আছে বা খারাপ উপাদান আছে সব কিছুই দেহের মধ্যে শোষণ হওয়া শুরু করে এবং শোষণ হয় মেইনলি হচ্ছে ক্ষুদ্রান্তে এবং বৃহদান্ত্রে, ঠিক আছে? এবং খাবার ভাঙে মোটামুটি মুখে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে, ঠিক আছে? বৃহদান্তে খাবার তেমন একটা ভাঙে না। এখন আমরা আমাদের বইয়ের পরে চলে যাই। এই ছিল তোমাদের একটা গ্রাফিক্যাল চিত্র, যেটা বোঝানোর দরকার ছিল, অনেক জায়গায় বোঝাবে না। তো ফার্স্টে এইখানে দেখো, অধ্যায়ের শুরুতে পুষ্টি নিয়ে একটা কথা আছে, একটু আন্ডারলাইন করে রাখবা কথাটা। সেটা হচ্ছে পুষ্টি কি জিনিস? আচ্ছা, প্রথম লাইনগুলো একটু রিডিং করি। মানবদেহের বিভিন্ন জৈবনিক কাজ পরিচালনা, শক্তি সরবরাহ, দৈহিক এবং মানসিক বৃদ্ধি অব্যাহত রাখার জন্য এবং রোগ জীবাণু আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে পুষ্টি গ্রহণ করে থাকি। সেই পুষ্টি আমরা খাদ্য থেকে পাই, এই হচ্ছে বিষয়। জাস্ট এত কিছুই লাগবে না এগুলো। এবার চলে যায় আমাদের পরিপাক। পরিপাক থেকে, পরিপাক কাকে বলে, এটা তোমাদের ক নম্বরের কোশ্চেন আসে। পরিপাক কাকে বলে সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে এবং পরিপাকের এই যে সবুজ কালিগুলো দেওয়া আছে, এগুলো এমসিকিউতে আসে। যে প্রক্রিয়ায় পরিপাক কাকে বলে, আগে সহজ কথা শুনে নাও। তুমি একটা খাবার খেয়েছো, খাবারটা খাওয়ার পরে এটা শরীরে যে ভাঙবে, এই ভাঙাকেই বলা হয় পরিপাক। এতটুকু হচ্ছে পরিপাক। অধ্যায়ের নাম হচ্ছে, অধ্যায়ের নামটা তোমরা দেখো, অধ্যায়টাকে বুঝে নাও। অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। অর্থাৎ তুমি একটা খাবার খাবা, খাবারটা খাওয়ার পরে শরীরে যে সেটা ভাঙবে, এই প্রসেসটাকে বলা হয় পরিপাক। এরপরে ভাঙার পরে সেটার ভালো উপাদানগুলো শরীরের কোষগুলো শুষে নিবে, এটাকে বলা হয় শোষণ। তার মানে এই অধ্যায়কে দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। ফার্স্টে আমরা পরিপাক তথা খাদ্য ভাঙন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে খাদ্য ভাঙন বা পরিপাক কাকে বলা হয়? যে জটিল প্রক্রিয়ায় কিছু জিনিসের সাহায্যে খাবারটা ভাঙে, এটাকেই বলা হয় পরিপাক। যেমন এখানে একটু সুন্দর করে কথাটা বলা আছে যে, যে প্রক্রিয়ায় খাদ্য বা খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে আমাদের দেহের মধ্যে যেটা তৈরি হয় বা এনজাইমের সহায়তায় সেই খাবারটা ভেঙে সরল এবং তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয় সেই খাবারটা, সেই প্রসেসটাকেই বলা হয় পরিপাক, ঠিক আছে? এই পরিপাক দুই ধরনের, অর্থাৎ খাদ্য ভাঙতে পারে দুই ভাবে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। ব্যাপারটা কেমন হয়ে গেল? যান্ত্রিক পরিপাক হচ্ছে, সহজ কথা চিন্তা করো, আমি যখন মুখের মধ্যে খাবারটা নিলাম, তখন খাবারটা আমি দাঁত দিয়ে চিবাচ্ছি,
চিবানোর কারণে খাবারটা টুকরায় টুকরায় পরিণত হচ্ছে, অর্থাৎ পরিপাক ঘটতেছে, এই ধরনের পরিপাককে কি বলা হবে? যান্ত্রিক পরিপাক বলা হবে। ঠিক আছে, এখন খাবারটা যখন আমার ভেতরে যাবে, ভেতরে যাওয়ার পর আবার ভাঙবে এবং ততক্ষণ পর্যন্ত ভাঙবে যতক্ষণ পর্যন্ত না কোষের গ্রহণ উপযোগী ছোট ছোট কণায় পরিণত হতে পারছে। তাহলে খাবারটা যখন ভেতরে যাবে, ভেতরে বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে সেই খাবারটা ভাঙবে। এইটাকেই বলা হয় রাসায়নিক পরিপাক। ক্লিয়ার? তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে? একটু প্রথম লাইনটা আন্ডারলাইন করে রাখো। পরিপাকের সময় যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যের পরিশোষণযোগ্য অংশ চেবানো, কিভাবে কিভাবে যান্ত্রিক করে? চিবিয়ে করতে পারি, গলদগরণ বা পৌষ্টিক নালী দিয়ে। আরেকটা জিনিস মনে রাখবা, যখন খাবারটা পৌষ্টিক নালী দিয়ে যায় আমাদের শরীরের ভেতর দিয়ে, তখন আমাদের পৌষ্টিক নালী কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে ভাঙার চেষ্টা করে। ঠিক আছে, তো এইভাবে খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় যান্ত্রিক পরিপাক। ক্লিয়ার? এবার আসো রাসায়নিক পরিপাক কাকে বলে। রাসায়নিক পরিপাক হচ্ছে খাবারটা যখনই আমাদের মুখ, পাকস্থলী, অন্ত্র এর মধ্য দিয়ে যায় এবং এর মধ্যে থাকা অ্যাসিড, ক্ষার অথবা এনজাইমের সহায়তা যদি সেই খাবারটা ভাঙে, সেটাকে বলা হয় রাসায়নিক পরিপাক। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে পরিপাক মানেই হচ্ছে খাদ্য ভাঙন, খাবার ছোট ছোট টুকরায় পরিণত হওয়া, এবং সেটা আমরা যান্ত্রিকভাবেও ভাঙতে পারি আর রাসায়নিকভাবে ভাঙতে পারি। অর্থাৎ পরিপাক দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আমি একটু ফ্যানটা চালু করে দিচ্ছি, আওয়াজ হলে একটু একটু ভালোভাবে ইয়ে করে, একটু গরম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ফ্যান চালু করে নিয়েছি, শব্দটা হলে একটু অ্যাভয়েড করে বিষয়টা। ওকে, এখন এখন আমরা আমরা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করে ফেলছি। এখন আমাদের টপিক, যে টপিকটা আমরা কথা বলবো, সেই টপিকটা হচ্ছে মানব পৌষ্টিকতন্ত্র এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ। এই নিয়ে আমি কিন্তু শুরুতেই তোমাদের গ্রাফিক্যাল চিত্রটা দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি একটু ছবির মধ্যে আবার চলে যাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি তোমাদের বলছি যে পৌষ্টিকতন্ত্র কাকে বলে। পৌষ্টিকতন্ত্র মানে হচ্ছে খাবারটা আমি খেলাম, এই খাবারটা রিলেটেড আমার শরীরের মধ্যে যে সকল ছোট ছোট তন্ত্র আছে বা খাদ্য রিলেটেড তন্ত্রগুলোকেই বলা হয় পৌষ্টিকতন্ত্র। এই পৌষ্টিকতন্ত্রকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একভাবে কীরকম ভাগে ভাগ করতে পারি? ধরো খাবারটা মুখে গেল, মুখ থেকে যে রাস্তা দিয়ে খাদ্যটা যে একদম পায়ু পর্যন্ত গেল, এই রাস্তাটাকে বলা হয় পৌষ্টিক নালী। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যে সকল গ্রন্থির মাধ্যমে খাদ্যটা ভাঙছে বিভিন্ন এনজাইম বা হরমোনের প্রভাবে, সেইগুলোকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। তার মানে পুরো পৌষ্টিক তন্ত্রকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, যে রাস্তা দিয়ে খাবারটা যাবে, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, যারা খাদ্য পরিপাকের জন্য হরমোন বা এনজাইম প্রোভাইড করছে। তাহলে এই দুইটা জিনিসকে একত্রে আমরা পৌষ্টিক তন্ত্র বলতে পারি। ঠিক আছে, দেখো এইখানেও তোমাদের বইয়ে সুন্দরভাবে পৌষ্টিকতন্ত্রকে ভাগ করা হয়েছে। পৌষ্টিকতন্ত্রকে ভাগ করা হয়েছে, আমরা একটু এর পরে আসি। আগে হচ্ছে একটু দাগিয়ে নিই পৌষ্টিকতন্ত্র কাকে বলে। ঠিক আছে, আমরা বেঁচে থাকার জন্য বিভিন্ন খাদ্য গ্রহণ করি, এই খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, ভিটামিন টিটামিন আছে, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, আমি যে খাবারটা খেয়েছি, এই খাবারটা যদি শরীরের মধ্যে নাই ভাঙে, তাহলে আমার শরীর ওই খাদ্য থেকে যত ভালো উপাদান আছে সেগুলো শোষণ করতে পারবে না। সুতরাং আমার আমার শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করার জন্য যে নিউট্রিশনগুলো লাগবে, সেটার প্রধান মন্ত্রই হচ্ছে খাদ্যটাকে আগে পরিপাক হতে হবে। এই খাদ্য পরিপাকের জন্য আমাদের ভূমিকা রাখছে পৌষ্টিকতন্ত্র, এবং এই পৌষ্টিকতন্ত্র পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত। ক্লিয়ার? পৌষ্টিক নালী মানে হচ্ছে যে রাস্তা দিয়ে খাবারটা যাচ্ছে, আর পৌষ্টিক গ্রন্থি মানে হচ্ছে খাবারটা ভাঙতে যে সকল গ্রন্থি এনজাইম এবং হরমোন শরীরের মধ্যে দান করছে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করি। পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করার আগে এবার ফ্লো চার্টটা আমরা একটু দেখিনি, তারপর পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করছি। এই হচ্ছে আমাদের পুরো ফ্লো চার্টটা, এবং ফ্লো চার্টটা তোমরা যদি দেখতে পাও, আমি পৌষ্টিক নালীটা নিয়ে আগে আলোচনা করি। এই হচ্ছে আমাদের মুখছিদ্র, এখান থেকে আমাদের খাদ্যটা শুরু হয়। মুখছিদ্র থেকে খাদ্য নালী হয়ে আমাদের পাকস্থলীতে খাবারটা যাবে, পাকস্থলী দিয়ে যাবে ডিওডেনাম, অর্থাৎ ক্ষুদ্রান্তের তিনটা পার্ট আছে, ডিওডেনাম, ইলিয়াম আর জেজুনাম। তো ফার্স্টে ডিওডেনামে গেল, তারপরে জেজুনামে গেল, তারপরে ইলিয়ামে গেল, এই যে পেছনের জায়গাটা যাওয়ার পরে যাবে এই যে সবুজ অংশটা, এরপরে খাদ্যটা যাবে বৃহদান্ত্র। বৃহদান্ত্র দিয়ে খাদ্যটা এই শেপে ঠিক এই রাস্তায় যে পায়ুছিদ্র মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। এই যে পুরো রাস্তাটা আমি তোমাদের দেখালাম মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত, এই পুরো রাস্তাটাকেই বলা হয় পৌষ্টিক নালী। এখন পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি শুধু পৌষ্টিক নালী আছে নাকি গ্রন্থি আছে? দেখো তো আমি কি কি জিনিস বাদ দিয়েছি। আমি এখানে একটা যকৃৎকে বাদ দিয়ে ফেলেছিলাম,
আমি এখানে এই যে অগ্নাশয়, হলুদ রঙের যে অগ্নাশয়, এটা নিয়েও কোনো কথা বলিনি। এরাই হচ্ছে সেই পৌষ্টিক গ্রন্থি। এছাড়া এখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে মুখছিদ্র এখানে, তারপরে হচ্ছে তোমার এই যে আমাদের লালা গ্রন্থিগুলো আছে, এরাও কি করে, খাদ্য ভাঙতে সাহায্য করে। সুতরাং খাদ্য ভাঙা রিলেটেড যারাই জড়িত তারাই পৌষ্টিকতন্ত্র অন্তর্ভুক্ত। সেটার মধ্যে পৌষ্টিক নালী আছে এবং পৌষ্টিক গ্রন্থি আছে। তাহলে পৌষ্টিক নালী শুরু থেকে শেষ পর্যন্ত কি কি অংশ আছে আমরা একটু আলোচনা করি। ফার্স্টে আমরা মুখছিদ্র পাবো, অর্থাৎ একদম এই যে আমাদের ঠোঁটের এই জায়গাটা। এরপরে পাবো হা করলে যে জায়গাটা দেখা যায় মুখ গলবিল বা মুখ গহ্বর পাবো। তারপরে গলবিল পাবো, অন্ন নালী পাবো, খাবারটা এরপরে অন্ন নালীতে যাবে। অন্ন নালীর দৈর্ঘ্যটা কত মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে খাদ্যটা অন্ন নালীতে যাবে। অন্ন নালীর পরে এই যে অন্ননালী, অন্ননালী দিয়ে কোথায় যাবে, অন্ননালী দিয়ে যাবে পাকস্থলীতে, এই সেই পাকস্থলী, পাকস্থলীতে যাবে। পাকস্থলীর পরে পাকস্থলী কিছু অংশ আসে একটু মনে রাখবা, সেটা হচ্ছে এই যে দেখো এখানে বলা হয়েছে পাকস্থলী কয়েকটা অংশ, কার্ডিয়া, ফান্ডাস, বড় বাক, ছোট বাক, পাইলোরাস। মনে রাখবা এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া, এই অংশটার নাম হচ্ছে ফান্ডাস, এই অংশটার নাম হচ্ছে সেই বড় বাক, আর এই যে একটা ছোট বাক দেখা যাচ্ছে এটাকে বলা ছোট বাক। বাক মানে হচ্ছে বেঁকে গেছে, ঠিক আছে। আর ঠিক এই যে জয়েন্টটা ক্ষুদ্রান্তের সাথে জয়েন্টটা এইখানে, এটাকে বলা হয় পাইলোরাস। এই কয়টা অংশ আছে পাকস্থলীর, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে খাদ্যটা যখন আসবে তারপরে চলে যাবে কোথায়, খাদ্যটা ক্ষুদ্রান্তে চলে যাবে। ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা অংশ আছে, কটা, তিনটা অংশ আছে। এই যে ক্ষুদ্রান্তটা শুরু হয়েছে ঠিক এই যে দাগটা দিয়েছে এইখান থেকে, ক্ষুদ্রান্তর যে এই যে একটা ইউ শেপ দেখা যাচ্ছে এইটাকে বলা হয় ডিওডেনাম। ক্ষুদ্রান্তের ইউ শেপ পরে এতটুকু অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় জেজুনাম। এরপরে নিচের দিকে যত পেঁচানো আছে সবগুলোকে বলা হয় ইলিয়াম। সুতরাং সবচেয়ে বড় হচ্ছে ইলিয়াম। এটা একটু এইচএসসির জন্য বর্তমানে মার্ক করবা যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত। আমাদের দেহে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 মিটার হয়ে থাকে এবং বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 1.5 মিটার হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, বৃহদান্ত্র কি, এই যে ক্ষুদ্রান্তের পরে এই যে সবুজ অংশটা, ক্ষুদ্রান্তের পর খাদ্যটা এই সবুজ অংশে চলে যাবে, এটাকেই বলা হয় বৃহদান্ত্র। এই বৃহদান্ত্র হচ্ছে 1.5 মিটার। এইটা এইচএস এমসিকিউ মার্ক করে রাখবা। আচ্ছা, এরপরে খাদ্যনালী শেষ হয় নাই, বৃহদান্ত্রে যাওয়ার পরে বৃহদান্ত্রে কি কি পার্ট আছে দেখে নাও। বৃহদান্ত্রে কি কি পার্ট আছে এখানে একটু দেখুন, আমি ছবিতে মার্ক করে দিই। এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় সিকাম, এই জায়গাটাকে বলা হয় সিকাম। এরপরে এই যে আমি যতটুকু মার্ক করলাম এই পুরোটাকে বলা হয় কোলন, এতটুকুকে বলা হয় এই যে এম শেপ, এটাকে বলা হয় কোলন। কোলনের মধ্যে দেখো তো এই অংশটা কি ঊর্ধ্বমুখী কিনা, তারপরে এই অংশটা কেমন একটু প্রস্থ বা অনুপ্রস্থ, আর এই অংশটা কি নিম্নগামী কিনা, নিচের দিকে চলে গেছে। সুতরাং এই এই কোলনকে তিনটা অংশে ভাগ করা হয়। এই হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন বা ঊর্ধ্বগামী কোলন, এই হচ্ছে অনুপ্রস্থ কোলন, এই হচ্ছে নিম্নগামী কোলন, ঠিক আছে। এরপরে এই অংশটাকে বলা হয় সিগময়েড, এই অংশটা সিগময়েড, অর্থাৎ কোলন এবং মলাশয়ের সংযোগস্থল, এটাকে বলা হয় সিগময়েড। এরপরে চলে যাবে স্যার খাদ্যটা মলাশয়ে, মলাশয়ের মাধ্যমে পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এই পায়ুছিদ্রের মাধ্যমে আমাদের পুরো পৌষ্টিক নালীটা কমপ্লিট হলো। কিন্তু আমাদের পৌষ্টিক তন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা কি করলাম, আমরা পৌষ্টিক তন্ত্রকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী শুরু কোথায় শেষ কোথায় এ টু জেড সবকিছু দেখে নিলাম। এরপর আসলে পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করি। পৌষ্টিক গ্রন্থি মানে হচ্ছে, আবারও বলে নিই, যে সকল আমাদের দেহের মধ্যে অনেক গ্রন্থি আছে, তার মধ্যে যে সকল গ্রন্থি খাদ্যটাকে ভাঙতে সাহায্য করছে, সেটা এনজাইম দেওয়ার মাধ্যমে বা হরমোন দেওয়ার মাধ্যমে, তাদেরকেই বলা হয় পৌষ্টিক গ্রন্থি। এবার আসো পৌষ্টিক গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করি। তোমরা যদি ছবিতে দেখে থাকো এখানে বেশ কয়েকটা পৌষ্টিক গ্রন্থি দেখা যাচ্ছে, যেমন ধরো এই যে এগুলো হচ্ছে লালা গ্রন্থি। এই যে লালা সিক্রেশনে যারা ভূমিকা রাখে, আমরা জানি লালা উৎপন্ন না হলে কিন্তু খাদ্য ভাঙতে খুব কষ্ট হবে, খাদ্যটা পেট মানে যাবেও না, পাকস্থলী পর্যন্ত আটকে যাবে, ঠিক আছে। তাহলে লালা গ্রন্থি হচ্ছে একটা পৌষ্টিক গ্রন্থি, যারা লালা উৎপাদন করে খাদ্যটাকে ভাঙতে সাহায্য করছে। তারপরে এই যে যকৃৎ, যকৃৎ হচ্ছে পিত্তরস উৎপন্ন করে, যেটা এই পিত্তথলিতে জমা থাকে সাময়িক সময়ের জন্য, পরবর্তীতে এই পিত্তথলি থেকে পিত্তরসটা ডিওডেনামে যে খাদ্য ভাঙতে সাহায্য করে। পরবর্তীতে আরো ডিটেলস পড়বো আমরা এই নিয়ে। তাহলে এই যকৃৎটা হচ্ছে যেহেতু খাদ্য ভাঙতে সাহায্য করে, সুতরাং এটাও একটা পৌষ্টিক গ্রন্থি। এরপরে স্যার এখানে একটা অগ্নাশয় দেখা যাচ্ছে, ইংরেজিতে বলা হয় প্যানক্রিয়াস। এই অগ্নাশয়ক তোমার ক্ষারীয় কিছু এনজাইম ক্ষরণের মাধ্যমে খাদ্যটাকে ভাঙতে সাহায্য করছে, কোথায়, ক্ষুদ্রান্তের মধ্যে। আচ্ছা, এরপরে এরপরে মনে রাখবা সেটা হচ্ছে এই যে আমাদের পাকস্থলী আছে, তোমরা তো সবাই জানো যে আমাদের এই পাকস্থলীর মধ্যে একটা
একটা অ্যাসিড সিক্রেশন হয়, সেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে অবশ্যই এই পাকস্থলীর মধ্যেও কিছু গ্রন্থি আছে যারা HCl সিক্রেশনে ভূমিকা রাখে, তাদেরকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, তার মানে গ্যাস্ট্রিক গ্রন্থি আমাদের খাদ্য পরিপাকে ভূমিকা রাখে, সুতরাং তারা হচ্ছে এক প্রকার পৌষ্টিক গ্রন্থি। আর মনে রাখবা সেটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যেও কিছু পরিমাণে গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে হরমোন এনজাইম বের হয়ে খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। সুতরাং যেহেতু ক্ষুদ্রান্তের মধ্যে এই গ্রন্থিগুলো আছে তাদেরকে বলা হয় আন্তরিক গ্রন্থি। তাহলে আমরা গ্রন্থি কি কি পেলাম, সেটা হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি বা যকৃৎ, অগ্নাশয়, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। দেখো তো নামগুলো মেলে কিনা। এই যে পৌষ্টিক গ্রন্থি আছে কি কি, 5টা পৌষ্টিক গ্রন্থি আছে, এবং পৌষ্টিক নালী A to Z পুরোটা দেখলা। এদের সমন্বয়ই বলা হয় কি, এদের সমন্বয়ই বলা হয় পৌষ্টিক তন্ত্র। তাহলে পৌষ্টিক তন্ত্র আমাদের কমপ্লিট। এই পৌষ্টিক তন্ত্র A to Z সবকিছু মনে রাখবা, বিশেষ করে পৌষ্টিক গ্রন্থি কারা কারা আছে HSC এর জন্য গুরুত্বপূর্ণ, মার্ক করা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা এখন শুরু থেকে আলোচনা করি, সেটা হচ্ছে মানব পৌষ্টিক তন্ত্র, যেগুলো আমরা আলোচনা করা শেষ, ঠিক আছে। আমরা পৌষ্টিক তন্ত্রকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী সম্পর্কে যেটা আলোচনা করব, আমরা বলেছিলাম পৌষ্টিক নালী শুরু হচ্ছে মুখছিদ্রে এবং শেষ হচ্ছে পায়ুতে। এর দৈর্ঘ্যটা কত, মানে মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত পুরো পুরো পৌষ্টিক নালীর দৈর্ঘ্যটা হচ্ছে 8 থেকে 10 মিটার। এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এবং পৌষ্টিক নালী কাকে বলা হয়, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশিবহুল পেঁচানো নালীটাকেই বলা হয় পৌষ্টিক নালী। এটা প্রত্যেকটা হিউম্যান বডিতেই থাকে। এবং এর গড় দৈর্ঘ্য কত বললাম, 8 থেকে 10 মিটার। পৌষ্টিক নালীর গড় দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পৌষ্টিক নালীতে কি কি আছে সবকিছু আমরা পড়ে ফেলেছি এখানে। তারপর আমরা এক নজর দেখে দিই, এখানে মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, পায়ু সবকিছু আছে, আর অনেক কিছু আছে যেটা এখানে দেওয়া নাই। পুরো সিরিজটা এখানে দেওয়া ছিল, আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, এরপরে বলেছিলাম আমাদের ক্ষুদ্রান্ত 3টা অংশে ভাগ করা হয়েছিল, 3টা অংশে একটা হচ্ছে ডিওডেনাম, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। আর বৃহদন্ত্রকে আমরা 3টা অংশে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সিকাম, একটা হচ্ছে কোলন, একটা হচ্ছে মলাশয়। এই কোলন আবার কি ছিল, 3 প্রকার, একটা ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ আর নিম্নগামী ছিল, এম শেপ ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর কথা। এরপরে পৌষ্টিক গ্রন্থি কারা আছে, আমরা বলেছিলাম 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি আছে। একটা হচ্ছে 5 ধরনের, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পৌষ্টিক গ্রন্থি এবং আন্তিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা সংক্ষিপ্ত পরিচিত হয়ে গেল যে খাদ্যটা তো ভাঙবে, শোষণ হবে। আসলে আগে তো আমাদের রাস্তাটা বুঝতে হবে যে কোথায় কি ঘটতেছে, আগে আমাদের ম্যাপটা ক্লিয়ার করতে হবে, তারপরে ঠিক কোন জায়গাটায় কি ঘটনা ঘটছে খাদ্যর সাথে সেটা পরবর্তীতে আমরা বুঝবো। আগে তো আমাদের বুঝতে হবে খাদ্যটা কই থেকে কোথায় যাচ্ছে, আমার দেহের মধ্যে ম্যাপটা আগে বুঝতে হবে যে খাবারটা আসলে কই যাচ্ছে, তারপরে কোথায় ভাঙতেছে, কোথায় শোষণ হচ্ছে সেটা পরের টপিক। আচ্ছা, তাহলে আমরা একটা সংক্ষিপ্ত পরিচিতি পেয়ে গেলাম মানুষ পৌষ্টিক তন্ত্র সম্পর্কে। এগুলো আসলে সৃজনশীল আসে না, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরো তুমি একটা খাবার খেয়েছ, খাবার খাওয়ার পরে ওই খাবারের সাথে টোটাল 6টা ঘটনা ঘটবে, 6টা ঘটনা ঘটবে। খাবারটা আগে আমরা গিলবো, মানে খাদ্য বা পানি গলৎকরণ হবে, গলৎকরণ করার পর সেই খাবারটা অবশ্যই মুখে থাকবে না, সেটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে যাবে। অর্থাৎ কি হবে, পৌষ্টিক নালীতে খাদ্যটা সঞ্চালন, মানে সামনের দিকে যেতে থাকবে। এবং যেতে যেতে 2টা ঘটনা ঘটবে, একটা হচ্ছে রাসায়নিক এবং যান্ত্রিক পরিপাক, অর্থাৎ খাদ্যটা ভাঙবে, আর একটা হচ্ছে সেই খাদ্যটা ভাঙার পর শোষণ হবে। তাহলে খাদ্যটা শোষণ হয়ে গেল, খাদ্য শোষণ হওয়ার পরে যে যে বজ্রটা থাকবে সেটা আমাদের দেহ থেকে নিষ্কাশন হয়ে যাবে। এই হচ্ছে পুরো প্রসেস, একটা খাদ্য আমাদের দেহের মধ্যে ঢোকার পর থেকে এই 6টা ঘটনা খাদ্যের সাথে ঘটে। ফার্স্টে আমরা গিলবো, গেলার পরে খাদ্যটা সঞ্চালন হবে, সামনের দিকে এগোবে, তারপরে পরিপাক ঘটবে। পরিপাক 2 ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে রাসায়নিক। পরিপাক মানে ভেঙে গেল, খাবারটা ভাঙার পরে খাবারটা কি হবে, দেহের মধ্যে শোষণ হবে এবং বজ্র পদার্থটা দেহের বাইরে নিষ্কাশন হয়ে যাবে। ক্লিয়ার, এই 6টা ঘটনা ঘটে। তারপরে এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমি একটু দেখিনি। সেটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা উদ্ভাসে পরীক্ষা দিলে এটা পাবা। সেটা হচ্ছে মানুষ সর্বভুক প্রাণী। সর্বভুকের ইংরেজি নামটা একটু মনে রাখবো, অমনিভোরাস, অমনিভোরাস। আবার ঘাসফড়িংকে বলা হয় কি, ঘাসফড়িংকে কিন্তু বলা হয় হচ্ছে ওরা হচ্ছে শাকাশি। শাকাশি কিন্তু একটা ইংরেজি নাম আছে, এটা হচ্ছে হার্বিভোরাস, হার্বিভোরাস, এরকম অনেক নাম আছে। যাই হোক, মানুষ হচ্ছে সর্বভুক, মানে হচ্ছে অমনিভোরাস, ঠিক আছে। এমসিকিউর অপশনে কিন্তু অমনিভোরাস থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা জানি খাদ্যের মধ্যে 6টা উপাদান আছে, 6টা উপাদানের মধ্যে
6টা উপাদানের মধ্যে যে খাদ্যগুলো আমরা খাই তার মধ্যে শর্করা আছে, আমিষ আছে, স্নেহ আছে। এই জাতীয় খাদ্য দেহের মধ্যে যাওয়ার পরে সেটা আগে ভাঙবে, অর্থাৎ পরিপাকের প্রয়োজন পড়ে। পরবর্তীতে আরো কিছু খাদ্যের উপাদান আছে, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি। এইগুলো সরাসরি তোমার হচ্ছে মানে এগুলো সরাসরি দেহের মধ্যে শোষিত হয়ে যায়, এটা আর পরিপাকের প্রয়োজন পড়ে না। তাহলে আমরা জানি খাদ্যের উপাদান হচ্ছে টোটাল কয়টা? 6টা। 6টার মধ্যে 3টা উপাদান তথা শর্করা, আমিষ এবং স্নেহ আমাদের আমাদের কোষের মধ্যে শোষিত হওয়ার আগে ভাঙতে হয়, অর্থাৎ পরিপাক হতে হয়। কিন্তু বাকি যে 3টা উপাদান আছে, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এদের আসলে পরিপাক বা ভাঙার প্রয়োজন পড়ে না, এরা ডিরেক্ট শরীরের কোষের মধ্যে প্রবেশ করে ফেলে বা শোষিত হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, সুষম খাদ্য কাকে বলে একটু আন্ডারলাইন করে রেখো কথাটা, যে সঠিক পরিমাণে। আমরা তো জানি 6টা উপাদান আছে, এখন তুমি যদি একটা উপাদান বেশি খাও, বাকি 5টা উপাদান কম খাও বা নাই খাও, তাহলে সেটা তো সুষম খাদ্য হলো না। তার মানে সঠিক পরিমাণে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি দিয়ে গঠিত যে খাদ্যটা মানুষের স্বাভাবিক পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, সেই খাদ্যটাকে সুষম খাদ্য বলা হয়। এবং আমরা জানি আমাদের খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে আদর্শ সুষম খাদ্য হচ্ছে খিচুড়ি, যেটা যদি সেটা সুন্দরভাবে সব উপাদান দিয়ে রান্না করা হয়। কারণ খিচুড়ির মধ্যে তোমার ডাল আছে, মাংস আছে, সেগুলো হচ্ছে আমিষ। খিচুড়ির মধ্যে ভাত আছে, সেটা হচ্ছে শর্করা। খিচুড়ির মধ্যে লবণ আছে, খিচুড়ির মধ্যে পানি আছে, ঠিক আছে। তারপর আর কি, খিচুড়ির মধ্যে তো গরুর মাংসের চর্বিও থাকে কিছু পরিমাণে, বা তেল দাও তোমরা, তাই না? আচ্ছা, তার মানে সবকিছু আছে, এই জন্য এটা একটা সুষম খাদ্য আমরা বলে থাকি। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ চার্ট আছে যে খাদ্যের উপাদান কয়টা, বক্সটা দেখেছো? খাদ্যের উপাদান হচ্ছে 6টা। খাদ্যের উপাদান 6টা। একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে আমিষ, মানে শর্করা, আমিষ, স্নেহ। শর্করা, আমিষ, স্নেহ, তারপরে ভিটামিন, খনিজ লবণ, পানি। 3 ধাপে, আমি 2 ধাপে বললাম, কারণ শর্করা, আমিষ, স্নেহ হচ্ছে পরিপাকের প্রয়োজন পড়ে, কিন্তু ভিটামিন, খনিজ লবণ আর পানির মানে পরিপাকের প্রয়োজন পড়ে না, অর্থাৎ ভাঙার প্রয়োজন পড়ে না। কোনটার কাজ কি এটা লাগবে না, মানে পরিমাণ লাগবে না, কিন্তু কোনটার কাজ কি এটা খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য। মনে রাখবা, শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহের মধ্যে তাপ শক্তি উৎপাদন করে এবং দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, মানে শক্তি যোগায়, সহজ কথা। আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের বৃদ্ধি, অর্থাৎ শারীরিক গঠন, শরীরের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম এবং হরমোন উৎপাদনে ভূমিকা রাখে। আর স্নেহ জাতীয় যে খাদ্যগুলো আছে, মানে স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো আমার দেহের মধ্যে তাপ শক্তি উৎপাদন করে থাকে। এই জন্য দেখবা যে শীত প্রধান দেশে যারা আছে, মানে যারা বরফ অঞ্চলে বসবাস করে, যারা বরফ অঞ্চলে বসবাস করে, তারা কিন্তু চর্বি জাতীয় খাবার একটু বেশি খেয়ে থাকে। চর্বি জাতীয় খাবার বেশি খায়, কারণ হচ্ছে ওই শীত প্রধান দেশে তাদের দেহের মধ্যে তাপ শক্তি উৎপাদনে এটা একটা ভূমিকা রাখে। এই 3টা জিনিস হচ্ছে খাদ্যের একটু মেইন উপাদান। তারপরে ভিটামিন, খনিজ লবণ এবং পানি আছে। ভিটামিন কি করে? ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা করে, খনিজ লবণ বৃদ্ধি সাধন করে, মানে দেহে দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। আর পানি হচ্ছে, আমরা জানি যে আমাদের কোষের মধ্যে মেটাবলিজম বা বিক্রিয়া ঘটতে গেলে পানির অনেক প্রয়োজন আছে। তুমি শুধু অন্য খাবার খেলে হবে না, বিক্রিয়া ঘটাতে গেলে, কারণ আমরা জানি আমাদের দেহের মধ্যে 60 থেকে 70% পানি আছে। সুতরাং কোষের মধ্যেও যেহেতু সাইটোপ্লাজম পানি মানে সঠিকভাবে মানে গ্রহণ না করলে তোমার দেহের কোষের বিক্রিয়াগুলো সঠিকভাবে হবে না। সুতরাং খাদ্য গ্রহণ করে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই চারটাও গুরুত্বপূর্ণ। আমরা জানি খাদ্যের উপাদান আছে শর্করা, আমিষ, স্নেহ দ্রব্য। শর্করা আমরা কোন কোন খাদ্য থেকে পাই? একটা হচ্ছে ভাত, রুটি, চিনি, শাকসবজি, এসব জায়গা থেকে আমরা শর্করা পাই। আমিষ আমরা মাছ, মাংস, ডিম, ডাল থেকে পাচ্ছি। আর স্নেহদ্রব্য মানে স্নেহ লিপিড জাতীয় যে খাবারগুলো, সেগুলো হচ্ছে ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীর চর্বি, এইসব জায়গা থেকে আমরা স্নেহদ্রব্য পেয়ে থাকি। মনে রাখবা, এই 3টা খাদ্য কিন্তু আমার দেহের মধ্যে ভাঙে, বাকি 3টা কিন্তু ভাঙে না, অর্থাৎ পরিপাক হয় না। অর্থাৎ এই 3টা কিন্তু পরিপাক হয়। এই পরিপাকের জন্য অবশ্যই এনজাইম দায়ী। আমার দেহের মধ্যে ওই যে গ্রন্থিগুলো আছে, পৌষ্টিক গ্রন্থি, ওরা বিভিন্ন এনজাইম ক্ষরণ করছে, সেই এনজাইমগুলো এগুলোকে ভাঙতে সাহায্য করে। মনে রাখবা, শর্করা জাতীয় খাবারকে ভাঙতে যে এনজাইমগুলোর ভূমিকা রাখে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। আমিষ জাতীয় খাবারকে ভাঙতে যে সকল এনজাইম ভূমিকা রাখে তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। আর স্নেহদ্রব্য জাতীয় খাদ্য পরিপাক করতে যে সকল এনজাইম ভূমিকা রাখে তাদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। বসো রাখুন, অ্যামাইলোলাইটিক এনজাইম
যারা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য ভাঙতে ভূমিকা রাখে, তারা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তারা কারা? আমার দেহের মধ্যে কি কি অ্যামাইলোলাইটিক এনজাইম আছে সেটা হচ্ছে টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেজ। অর্থাৎ এরা আমার দেহের মধ্যে, এই চারটা এনজাইম আমার দেহের মধ্যে শর্করা জাতীয় খাদ্য ভাঙতে সহায়তা করছে, তাই এদেরকে আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম বলা হয়। এইটাই কিন্তু এমসিকিউতে আসে যে নিম্নে কোনটি অ্যামাইলোলাইটিক এনজাইমের উদাহরণ, নিম্নে কোনটি প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ, নিম্নে কোনটি লাইপোলাইটিক এনজাইমের উদাহরণ। ক্লিয়ার? আর অ্যামাইলোলাইটিক এনজাইম কি, মানে কোনটা শর্করা ভাঙতে সাহায্য করে, কোনটা আমিষ ভাঙতে সাহায্য করে, অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম, এরকম এমসিকিউ আসে। ঠিক আছে, এবার আসো, আমিষ ভাঙতে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। এমসিকিউতে আসবে নিম্নে কোনটি প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ, কি বলবা? সেটা হচ্ছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। অর্থাৎ এই সকল এনজাইম আমার দেহের মধ্যে উৎপন্ন হচ্ছে এবং এরা প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার ভাঙতে সাহায্য করছে। আর লাইপোলাইটিক এনজাইম কি কি আছে সেটা হচ্ছে আমাদের পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে যে লাইপেজ এনজাইম, ফসফোলাইপেজ এনজাইম, কোলেস্টেরল এস্টারেজ এনজাইম এবং লেসিথিনেজ এনজাইম, এই চারটা এনজাইম আমার দেহের মধ্যে উৎপন্ন হচ্ছে যারা স্নেহ দ্রব্য ভাঙতে সাহায্য করে, তাই এদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। এবং এই জিনিসটা তোমরা কেমিস্ট্রি তো অনেক সময় পড়ে আসছো যে শর্করা জাতীয় খাবার আলটিমেটলি ভেঙে ভেঙে মানে পরিপাক হয়ে উৎপন্ন করে গ্লুকোজ, আমিষ জাতীয় খাবার ভেঙে উৎপন্ন করে অ্যামাইনো অ্যাসিড এবং স্নেহ জাতীয় খাবার ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ঠিক আছে, এই চারটা পুরোটাই 100 ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি, এটা ভালো করে পড়ে রাখবা। ঠিক আছে, এমসিকিউ আসে এখান থেকে। এবার আসো, খাবার ফার্স্টে আমি যখন মুখে নিব তখন খাবারটা ফার্স্টেই কোথায় ভাঙবে? সেটা হচ্ছে মুখের মধ্যে ভাঙবে। মুখের মধ্যে সবার আগে খাবারটা ভাঙবে, তারপরে ভাঙা খাবার তার চলে যাবে আমাদের ওই থেকে কি বলে খাদ্যনালী থেকে চলে যাবে আমাদের পাকস্থলীতে। এই পাকস্থলীতে আবার দ্বিতীয় ধাপে ভাঙবে, তারপরে চলে যাবে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে তৃতীয় ধাপের মতো ভাঙবে এবং তৃতীয় ধাপের মতো ভেঙেই মোটামুটি কোষ গ্রহণ উপযোগী ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হবে এবং বৃহদন্ত্রে যেয়ে সে খাদ্যটা শোষণ হওয়া শুরু করবে। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টেই তাহলে আমাদের খাবারটা মুখের মধ্যে ভাঙছে। মনে রাখবা মুখের মধ্যে কিন্তু দুই ভাবে খাবারটা ভাঙে, সেটা যেই খাবারই হোক না কেন, তবে একটু কন্ডিশন আছে, তারপর আমি বলে নিই। সেটা হচ্ছে খাদ্যটা তুমি যখন ফার্স্ট মুখের মধ্যে নিবা তখন এই খাবারটা আসলে দুই ভাবে ভাঙছে। একটা হচ্ছে দাঁতের মাধ্যমে, অর্থাৎ অর্থাৎ যান্ত্রিক পরিপাক ঘটছে, আর একটা হচ্ছে তোমার জিহ্বা থেকে যে জিহ্বার নিচ থেকে যে আগত লালাটা যেটা হচ্ছে লালা গ্রন্থি থেকে আসছে, সেটাও কিন্তু খাদ্য পরিপাকে ভূমিকা রাখছে, অর্থাৎ রাসায়নিক পরিপাকও কিন্তু ঘটছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মুখের মধ্যে যান্ত্রিক পরিপাকও ঘটে, রাসায়নিক পরিপাকও ঘটে। এবং পরিপাক মানে কি? পরিপাক মানে হচ্ছে খাদ্য ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। আচ্ছা, আমরা অলরেডি বলে ফেলেছিলাম মানুষের পৌষ্টিক নালী কত মিটার, সেটা হচ্ছে 8 থেকে 10 মিটার। মানুষের পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটার হয়ে থাকে। আচ্ছা, আমরা ফার্স্টে একটু আলোচনা করি জিহ্বা নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিহ্বা। আমাদের জিহ্বার সাতকড়ি নিয়ে একটু আলোচনা করি। সাতকড়ি। আচ্ছা, আমাদের হা করলে একটা ভিতরে একটা ছোট জিহ্বা দেখা যায়, তাই না, উপরের দিকে, সেটাকে বলা হয় আলজিভ, মানে আলজিভ উভুলা বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, একটু মনে রাখবা, এটা এমসিকিউর জন্য আসে যে তালুর ঠিক আমাদের হার্ট প্লেট উপরের দিকে, তালুর ঠিক পেছন সাইডে একটা ছোট জিহ্বা আমাদের ঝুলন্ত অবস্থায় থাকে, তাকে আলজিভ বা উভুলা বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু জিহ্বা নিয়ে আলোচনা করি। হচ্ছে আমাদের জিহ্বা, এই জিহ্বা আমাদের ক্ষেত্রে দুইটা জিনিসে হেল্প করে। একটা হচ্ছে লালাক্ষরণের মাধ্যমে খাদ্যটাকে পরিপাকে করতে তো সাহায্য করেই, পাশাপাশি এই জিহ্বা কিন্তু আমাদের টেস্ট নিতে সাহায্য করে, স্বাদ নিতে সাহায্য করে, যে খাবারটা কি নোনতা নাকি খাবারটা মিষ্টি নাকি খাবারটা ঝাল নাকি খাবারটা লবণাক্ত নাকি তিতা বা টক। এই জিনিসগুলো কিন্তু আমাদের জিহ্বা আইডিয়া করে আমাদেরকে বলতে পারে। অর্থাৎ আমার জিহ্বার মধ্যে টেস্ট বার্ড আছে। টেস্ট বার্ড মানে হচ্ছে সাতকুড়ি। কি বলা হয়? সাতকুড়ি। তাহলে আমাদের চোয়ালের ঠিক অস্থির নিচে বা উপরে যেটি বলো আমাদের ফ্লাক্স আকৃতি, HSMCQ, এই ফ্লাক্স আকৃতি HSMCQ এটা একটু মার্ক করে রাখো। আমাদের জিহ্বা হচ্ছে ফ্লাক্স আকৃতি এবং এই ফ্লাক্স আকৃতি জিহ্বার মধ্যে অনেকগুলো সাতকুড়ি আছে। সাতকুড়ির ইংরেজি নাম হচ্ছে টেস্ট বার্ড এবং আমাদের জিহ্বার ঠিক উপরের সাইডে সাতকুড়ি আছে বলে আমরা টেস্ট বুঝতে পারি, অর্থাৎ খাবারের স্বাদ বুঝতে পারি। ঠিক আছে, এবং মনে রাখবা HSMCকেও প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বাতে প্রায় 10,000 সাতকুড়ি থাকে, 10,000 সাতকুড়ি থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখিনি আমাদের জিহ্বার অবস্থাটা। এই হচ্ছে আমাদের জিহ্বা। আমাদের জিহ্বার এই যে এতটুকু অংশ আমি মার্ক করলাম, মানে একদম
সামনের যে সাইডটা, এই সামনের সাইডটা হচ্ছে মিষ্টি খাবারকে অনুভব করতে পারে, অর্থাৎ মিষ্টতা অনুভব করতে পারে। তারপরে ঠিক জিহ্বার সামনের সাইড বাদ দিয়ে যদি একটু পেছনে দুই সাইডে যাই, এই দুই সাইড হচ্ছে আমাদের জিহ্বার, এই দুই সাইড হচ্ছে আমাদের লবণাক্ততা বুঝতে ভূমিকা রাখে। লবণ জাতীয় খাবার এই জায়গা থেকে আমরা বুঝতে পারি। তার পেছনে যদি তাকাও, এই যে এই সাইডটা, এই যে সোনালী রঙের জিহ্বার এই অংশটা হচ্ছে আমাদের অম্লতা বা টক বুঝতে সাহায্য করে আমাদের। একদম একদম পেছনের দিকে, জিহ্বার একদম পেছনের দিকে হচ্ছে তিতা, মানে খাবারটা তিতা কেমন বা তিক্ততা আছে কিনা সেই জিনিসটা বুঝতে সাহায্য করে আমাদের জিহ্বার এই অংশটা। তাহলে বুঝতে পেরেছো? এবং মনে রাখবা জিহ্বার মাঝখানের অংশটা তেমন একটা খাদ্য স্বাদ বুঝতে ভূমিকা রাখে না, এখানে মার্ক করা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের জিহ্বার কোন সাইডটা, কোন অংশটা কোন স্বাদ গ্রহণে ভূমিকা রাখছে সেটা আমরা একটু দেখে নিলাম। এটা কি? আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, মেডিকেলের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যেমন জিহ্বার অগ্রপ্রান্তে কি বোঝে? মিষ্টি বোঝে, মিষ্টি জাতীয় খাবার সেন্স করতে পারে। অগ্রভাগের দুপাশে কি করতে পারে? এই যে অগ্রভাগের দুপাশে কি করতে পারে? নোনতা বা নোনা খাবারগুলো অনুভব করতে পারে। তারপর পশ্চাৎ পাশের দুপাশে কি অনুভব করতে পারে? অম্লতা বা টক। এবং পেছনের দিকে, জিহ্বার পেছনের দিকে কি অনুভব করতে পারে? সেটা হচ্ছে তিক্ততা বা তিতা। ঠিক আছে? এই 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 লাইনটা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। কোনটা মানে কোথায় সাতকরি আছে, কোন জায়গায় কোন ধরনের সাতকরি আছে, এটা একটু মনে রাখতে হবে। এবং মনে রাখবা, আমরা যে ঝাল জাতীয় খাবার খাই, এইটার দিকে একটু তাকাও, দেখো তো কোনো ঝালের টেস্ট বাড কি আমাদের জিহ্বার মধ্যে আছে? আসলে ঝাল ঝাল সেন্স করার মতো কোনো টেস্ট বাদ আমাদের জিহ্বার মধ্যে নাই। তারপরে আমরা কেন ঝাল খাই? আসলে আমরা যখন ঝাল জাতীয় জিনিস খাই বা খাবারটা খাই, তখন এই ঝালটা আমাদের মুখের সারাউন্ডিংসে যে ত্বক আছে, এই ত্বকে প্রচুর পরিমাণে ইনফ্ল্যামেশন করে বা জ্বালা পোড়া করে। আসলে জ্বালা পোড়াটাকেই আমরা এনজয় করি, বুঝা গেছে? আসলে এই এই ঝাল বোঝার মতো টেস্ট বার আমাদের জিহ্বার মধ্যে নেই। এই যেখানে লেখা আছে দেখো, আন্ডারলাইন করে রাখতে পারো, ঝাল জাতীয় খাবারের জন্য কোনো স্বাদকরি নেই। তবে এই ঝাল জাতীয় খাদ্য আমাদের জিহ্বায় জ্বালা ঘটায় এবং এবং আমরা এটাকে এনজয় করি। আসলে কিন্তু ঝাল জাতীয় খাবার খেলে সেটার উল্টা স্বাদকরিকে নষ্ট করে দেয়। এজন্য ঝাল জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো। আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে আমরা এবার গ্রন্থি নিয়ে একটু আলোচনা করি। গ্রন্থি নিয়ে আলোচনা করি। আমাদের মুখের মধ্যে অবশ্যই গ্রন্থি আছে, যেহেতু এটা রাসায়নিক পরিপাক ঘটে। এবং আমরা জানি আমার মুখের মধ্যে রাসায়নিক পরিপাক ঘটছে লালার কারণে। তার মানে অবশ্যই আমার মুখের মধ্যে লালা গ্রন্থি আছে, যারা লালা উৎপাদন করছে এবং লালাটা রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যটাকে ভাঙছে তথা হচ্ছে রাসায়নিক পরিপাক হচ্ছে। কোথায়? মুখের মধ্যে। আমাদের মুখের মধ্যে তিন ধরনের লালা গ্রন্থি আছে, তিন জোড়া লালা গ্রন্থি আছে। মেডিকেল এবং এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি, আরেকটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই তিনটা গ্রন্থি আছে এবং এই তিনটা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়, যেটা মুখের মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যটাকে ভাঙতে সাহায্য করছে। সুতরাং এদেরকে বলা হয় লালা গ্রন্থি। তিন ধরনের লালা গ্রন্থি কি কি মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এখন মনে রাখবে, একটু লালা সম্পর্কে আলোচনা করি, আমাদের লালা নিয়ে একটু আলোচনা করি। যে লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয় এটা আমরা জানি, কিন্তু এই লালাটা ক্ষারীয় নাকি নিরপেক্ষ নাকি অ্যাসিডিক সেটা মনে রাখবা। আমাদের লালাটা একটু অ্যাসিডিক, সামান্য অ্যাসিডিক বা সামান্য অম্লীয় হয়ে থাকে। এবং লালার মধ্যে পানির পরিমাণ কত? এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লালার মধ্যে পানির পরিমাণ হচ্ছে 95.5 থেকে 99.5%। এবং মনে রাখবা, একজন সুস্থ মানুষ প্রতিদিন তার মুখের মধ্যে প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ হয়। ভাবা যায়, প্রায় 1.5 লিটারের মতো লালা ক্ষরণ হয়, আমরা টের পাই না। আচ্ছা, এরপরে হচ্ছে খাদ্যের মধ্যে দুই ধরনের পরিপাক ঘটে আমরা জানি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আগে আমরা একটু যান্ত্রিক পরিপাক নিয়ে আলোচনা করি। যান্ত্রিক পরিপাক খুবই ইজি, যে আমরা জানি আমার মুখের মধ্যে দাঁত আছে, জিহ্বা আছে, এদের মাধ্যমে নাড়াচাড়া করে খাদ্যটা ভাঙে। আমরা হচ্ছে চিবনের মাধ্যমে হচ্ছে গিয়ে খাদ্যটাকে ভাঙে, এটাকে যান্ত্রিক পরিপাক বলা হয়। ঠিক আছে?
আচ্ছা, এই আমরা যান্ত্রিক পরিপাকের জন্য আমরা দাঁত ব্যবহার করি মুখের মধ্যে, এবং এই দাঁত কিন্তু অনেক ধরনের আছে। যেমন ধরো আমি যদি বলি যে এই যে সামনের যে চারটা দাঁত আছে এটাকে বলা হয় ইনসিসর দাঁত, যারা খাদ্যটাকে ছিঁড়তে সাহায্য করে। এরপরে যে কর্নারে যে দাঁত আছে লম্বা, এটাকে বলা হয় ক্যানাইন দাঁত। ক্যানাইনের বাংলা নাম হচ্ছে ছেদন দাঁত। এবং এই সামনের যে চারটা দাঁত আছে এটাকে বলা হয় কর্তন বা ইনসিসর দাঁত। এরপর হচ্ছে মাড়ির ঠিক আগে যে বড় দুইটা দাঁত আছে, অর্থাৎ এই ক্যানাইনের পরে যে দুইটা দাঁত আছে এটাকে বলা হয় অগ্রপেশন বা প্রিমোলার দাঁত। আর মাড়ির দাঁত আছে তিনটা করে প্রত্যেক সাইডে, এই মাড়ির দাঁতগুলোকে বলা হয় মোলার বা পেশন দাঁত। তাহলে এই চার প্রকারের দাঁত আমাদের মুখের মধ্যে আছে, এবং এরা খাদ্যটাকে কাটা ছেঁড়া পেশা অনেকভাবে খাদ্যটাকে ছোট ছোট টুকরায় পরিণত করার চেষ্টা করে, অর্থাৎ খাদ্যর পরিপাক ঘটাচ্ছে। এবং এটা যেহেতু দাঁতের মাধ্যমে করছে তাই এটাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। পাশাপাশি শুধু দাঁত যে ভূমিকা রাখছে এমন না, আমাদের জিহ্বা কিন্তু নড়াচড়া করে সংকোচন প্রসারণ করে দাঁতের মধ্যে খাবারটা বারবার নিয়ে যাচ্ছে, এবং দাঁতটা যেন সুন্দরভাবে ওদেরকে চিবিয়ে ভাঙতে পারে এতে ভূমিকা রাখছে। তার মানে জিহ্বা এবং দাঁতের সমন্বয়ে আমাদের মুখের মধ্যে যান্ত্রিক পরিপাক ঘটছে, অর্থাৎ খাদ্য ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। পাশাপাশি এই 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 কারণেই এই লাইনটা মেডিকেলের জন্য একটু মার্ক করে রাখবা। যান্ত্রিক পরিপাকের সময় মুখের মধ্যে যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যটা কি হয়ে যায়, আগের মতো কি সলিড থাকে নাকি একদম খাদ্য মন্ট একটা বোলাসে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়, খাদ্যটা আমাদের কোমল তালু বা সফট প্যালেটের মাধ্যমে আমাদের খাদ্য নালীর মাধ্যমে কোথায় চলে যায়, ওই অন্ন নালীর মাধ্যমে চলে যায় হচ্ছে পাকস্থলীতে। এই হচ্ছে আমাদের পুরো যান্ত্রিক পরিপাক ঘটনা। এবং তোমরা জানো, যাদের আমি অধ্যায় 5 পড়িয়েছি সেকেন্ড পার্টের, তোমরা জানো সেটা হচ্ছে আমাদের এই ষড়যন্ত্র, এখানে এপিগ্লটিস নামক একটা ঢাকনা আছে ষড়যন্ত্র এখানে, অর্থাৎ খাবারটা যখন আমরা গেলার চেষ্টা করি তখন খাদ্যটা যেন শ্বাসনালীতে চলে না যায়, সেই শ্বাসনালীর উপরে একটা একটা ঢাকনা আছে এপিগ্লটিস। অর্থাৎ খাদ্যটা যখন এই হচ্ছে আমাদের শ্বাসনালী নিচের মধ্যে আছে, খাবারটা যখন উপর থেকে আসে তখন এই খাবারটা এপিগ্লটিসের উপর পরে এপিগ্লটিস বন্ধ হয়ে যায়, পরে খাবারটা শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না, ও পিছন দিকে খাদ্যনালী দিয়ে চলে যায়, ঠিক আছে? এইভাবে আমাদের এপিগ্লটিস ঢাকনার মতো কাজ করে শ্বাসনালীতে খাদ্যটা প্রবেশে বাধা দেয়, ফলে খাদ্যটা অন্য নালীতে প্রবেশ করে, ঠিক আছে? এই জন্য বলা হয় খাওয়ার সময় কথা বলতে নাই, কারণ খাওয়ার সময় কথা বললে তোমার হচ্ছে এপিগ্লটিসটা খুলে যেতে পারে, তখন খাবারটা চলে যায় শ্বাসনালীতে, তখন তোমরা কাশো, ঠিক আছে? আচ্ছা।